সকলকে কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজি লিপিড লোয়ারিং এজেন্টের পার্ট 1 ক্লাসে স্বাগতম। তো এই ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে বর্তমানে কিন্তু আমরা জানি যে কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো রয়েছে লাইক এমআই, স্ট্রোক, এগুলার কিন্তু পরিমাণটা আমার ইনক্রিজ করতেছে এবং এই সব ডিজিজ প্রিভেনশনের জন্য বা এই সব ডিজিজ যাদের হয়েছে এরা দেখবা যে এই লিপিড লোয়ারিং এজেন্টটা কমনলি সবাই খায়। সুতরাং যেহেতু এটা কমনলি ইউজ হচ্ছে তাহলে এই ড্রাগ সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া রাখাটা জরুরি। এবং আরেকটা জিনিস বলে দেই যে এই অংশটা তোমরা একটু চেষ্টা করবা যে লিপিং কডের যে বই আছে লিপিং কডের বই থেকে পড়ার জন্য, কারণ আমি দেখছি যে অন্যান্য বইগুলোতে আসলে খুব একটা বেশি ইনফরমেশন নাই, লিপিং কডে অনেক ভালো ইনফরমেশন দেওয়া আছে। আর যদি আমাদের স্লাইডকেও সংগ্রহ করতে চাও সেক্ষেত্রে তুমি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে তোমাকে স্লাইডগুলো প্রোভাইড করা হবে। ওকে, তো আমাদের প্রথমে কিছু বেসিক আইডিয়া থাকাটা জরুরি। সেটা হচ্ছে আমরা এটা আসলে ইউজ করি কেন। আমরা বললাম যে দিস ইজ দ্য লিপিড লোয়ারিং এজেন্ট। হ্যাঁ, তো আমরা কী করবো, আমরা লিপিডকে কমাবো। ঠিক আছে, কোন লিপিড? এটা হচ্ছে লিপোপ্রোটিনের লিপিড। ঠিক আছে, আমরা জানি যে লিপোপ্রোটিন একটা কমপ্লেক্স। হ্যাঁ, এখানে প্রোটিনও আছে, লিপিডও আছে এবং মেইনলি সেখানে লিপিডের পরিমাণটাই বেশি থাকে। ঠিক আছে, তো আমরা ওই লিপোপ্রোটিন থেকে আমরা লিপিডটাকে কমাতে চাই। ঠিক আছে, এবং আমরা জানি লিপোপ্রোটিনের কিন্তু কয়েকটা ধরন রয়েছে। লাইক কী কী আছে আমার কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল এবং এইচডিএল। এর মধ্যে বলা হয় এইচডিএল আমার জন্য ভালো আর এইগুলো আমার জন্য খারাপ। ঠিক আছে, তো আমাদের উদ্দেশ্য থাকে যে এই কাইলোমাইক্রন, ভিএলডিএল বা এলডিএলকে কমানো। ঠিক আছে, এবং এইখান থেকে এই স্লাইডটা তোমরা আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো, যে ইনফরমেশনটা তোমাকে মাস্ট বি জানতে হবে, আমি এইখান থেকে বিভিন্ন জিনিস পরবর্তীতে আমি ইউজ করব। সেটা হচ্ছে যে আমার যে টিএজি আছে অর্থাৎ ট্রায়াসাইল গ্লিসারাইড, এই টিএজিটা মেইনলি কোথায় বেশি থাকে? টিএজিটা মেইনলি বেশি থাকে কাইলোমাইক্রন এবং ভিএলডিএল। অর্থাৎ আমি যদি ভিএলডিএল কমাতে পারি অথবা কাইলোমাইক্রন কমাতে পারি, দ্যাটস মিন আমার টিএজিটা কমলো। আর কোলেস্ট্রলটা আমার বেশি থাকে এলডিএলে। এইচডিএলকে তো আমরা কমাতে আসলে চাই না, অ্যাজ এইচডিএল আমাদের জন্য ভালো। সুতরাং আমরা এলডিএল কমানো মানে আমাদের কোলেস্ট্রল লেভেলটা কমানো। এইটুকু তুমি মনে রাখবা যে কোলেস্ট্রল পরিমাণ কোনটায় বেশি আর হচ্ছে টিএজির পরিমাণটা কোথায় বেশি। আচ্ছা, এখন আমরা কিন্তু লিপিড প্রোফাইল করি না, আমরা লিপিড প্রোফাইল করি। এই লিপিড প্রোফাইলে আমরা আসলে কি কি দেখি? আমরা এখানে মেনলি দেখি হচ্ছে টোটাল কোলেস্ট্রল, এলডিএল, এইচডিএল, আর দেখি আমরা টিএজি। এখন এইগুলার মোটামুটি একটা মান এখানে বলা আছে যে আমার মানটা কতর ভেতর কত থাকলে অপটিমাল, কোনটা বর্ডার লাইন, কোনটা হাই, কোনটা ভেরি হাই। তোমরা এটা দেখে নিও, এটা আমি আসলে পড়াতে চাচ্ছি না। আচ্ছা, এখন আমি যে মাত্র বললাম যে কি আমার জন্য কি এইচডিএলটা ভালো, ঠিক আছে, এবং বাকিগুলো খারাপ, দ্যাটস মিন এইচডিএলটা আমার শরীরে একটু বেশি থাকাটা জরুরি। এখানে একটা ছবি আছে, এই ছবিটা যদি তোমরা দেখো এখানে কি লেখা আছে যে হাই এলডিএল এবং লো এইচডিএল বোথ রিস্ক ফ্যাক্টর ফর কোনিক হার্ট ডিজিজ। ঠিক আছে, অর্থাৎ হার্ট ডিজিজের ক্ষেত্রে আমার এলডিএলটা বাড়াও সমস্যা, আবার এইচডিএলটা কমাও সমস্যা। সুতরাং কোনো পেশেন্টের তুমি যদি লিপিড প্রোফাইল করে দেখো যে তার এলডিএলটা বেশি, তাহলে ওইটাকে কিন্তু কমাতে হবে। আবার যদি কারো দেখো যে এইচডিএলটা কম, ওইটাও কিন্তু বাড়ানোর জন্য তোমাকে স্টেপ নিতে হবে। আমি সেইটাই বোঝাতে চাচ্ছি যে আমার এইচডিএলটা কমে গেলেও কিন্তু সমস্যা। আচ্ছা, এখন এগুলো আমরা কোথায় ইউজ করি? বিভিন্ন ধরনের ডিজিজ রয়েছে, এই ডিজিজগুলোতে আমরা ইউজ করি। এখানে অনেকগুলো নাম বলা আছে, তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মোস্ট কমনেস্ট কোনটা বা মোস্ট কমন কোনটা। মোস্ট কমনেস্ট কোনটা দেখো যে পলিজেনিক হাইপার কোলেস্টেমিয়া। এগুলো হচ্ছে আমি তোমার বেসিকটা ক্লিয়ার করার জন্য বলতেছি, ভাইভাতে কখনো তোমাকে জিজ্ঞাসা করবে না যে কোনটা সবচেয়ে কমন। ঠিক আছে, জাস্ট বেসিকটা ক্লিয়ার রাখো। ঠিক আছে, মোস্ট কমনেস্ট কোনটা? কমনেস্ট হচ্ছে পলিজেনিক হাইপার কোলেস্টেমিয়া। তাহলে আমি জানি কি কোলেস্ট্রল লেভেলটা কোথায় আমার বেশি থাকে এলডিএলে। এই জন্য আমরা যখন লিপিড প্রোফাইল করব তখন পাবো যে তার এলডিএলের পরিমাণটা বেশি। আবার আরেকটা কমন আছে, এইটা কমন, এটা না সরি, ঠিক আছে, যে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া। তাহলে আমরা জানি কি যে টিএজির পরিমাণটা কোথায় বেশি থাকে? আমার থাকে হচ্ছে ভিএলডিএল। কাইলোমাইক্রন নিয়ে আসলে আমরা লিপিড প্রোফাইলে সরাসরি কথা বলি না, তাহলে আমরা দেখলাম যে ভিএলডিএল। হ্যাঁ, এরপরে চলে আসো যে এই লিপিড লোয়ারিং এজেন্ট হিসাবে আমরা কী কী ইউজ করি। এখানে একটা ক্লাসিফিকেশন রয়েছে, তোমরা ক্লাসিফিকেশনটা দেখে নিও যে কী আছে। একটা আছে এইচএমজি কোয়ে রিডাক্টেজ, ফর এক্সাম্পল যত স্ট্যাটিন আছে, নামের সাথে যত স্ট্যাটিন আছে এইগুলো নিব। এর মধ্যে কমনলি ইউজ হয় শুধুমাত্র অ্যাটোরভাস্টাটিন এবং রোসোভাস্টাটিন। কেন কমনলি এই দুইটা ইউজ হয় তা আমরা আস্তে আস্তে ক্লাসের মাধ্যমে বলবো। ঠিক আছে, এবং কিছু আছে হচ্ছে আমার লিপোপ্রোটিন লাইপেস অ্যাক্টিভেটর, এটা ফাইব্রেট নামে আরও বেশি পরিচিত। এখানে কিছু নাম আছে, ফেনোফাইব্রেট, বেজাফাইব্রেট, পয়রা নিবা, এবং স্টেরল অ্যাবজর্পশন ইনহিবিটর, ফর এক্সাম্পল হিজিটিমেপ। এরপরে রয়েছে বাইল অ্যাসিড সিকোয়েস্টেন, এটাকে বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিনও বলা হয়, ফর এক্সাম্পল কোলেস্টাইরামিন, কোলেস্টিপল। এরপরে আছে লিপোলাইসিস অ্যান্ড ট্রাইগ্লিসারাইড সিনথেসিস ইনহিবিটর, ফর এক্সাম্পল নিকোটিনিক অ্যাসিড, এটা নায়াসিন নামেও পরিচিত। ওকে, ফাইন। এরপরে আমরা যদি একটু ইন্ডিভিজুয়াল ড্রাগ নিয়ে আলোচনা করতে চাই, প্রথমে আছে কি স্ট্যাটিন গ্রুপ। তো স্ট্যাটিন গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব কমনলি ইউজ হয়। আমাদের এই ক্লাসিফিকেশনের মধ্যে স্ট্যাটিন
আর হচ্ছে গিয়া ফাইব্রেট, এটা খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। তো স্ট্যাটিনের ক্লাসিফিকেশনে আমরা কি পড়ছি, যেটা হচ্ছে এইচএমজে কোয়ে রিডাক্টেজ ইনহিবিটর, ঠিক আছে। তো সে কি করে, সে হচ্ছে এই এইচএমজে কোয়ে রিডাক্টেজ যে এনজাইমটা আছে তাকে ইনহিবিশন করে দেয়। তাকে ইনহিবিশন করার জন্য কি হয়, যে এইচএমজে কোয়ে এইটা আর রিডাকশন হইতে পারতেছে না। তো এটা যদি রিডাকশন না হয়, ফলে কি আমার সাবসিকুয়েন্টলি কোলেস্ট্রল সিনথেসিস হইতেছে না, ঠিক আছে। আমার এই ঘটনা কোথায় ঘটতেছে, ঘটতেছে কিন্তু সেলের মধ্যে, ঠিক আছে। এবং বাইরে কি আছে, আমার ব্লাড আছে। আমার উদ্দেশ্য কি, এই ব্লাড থেকে কি করব, লিপিডকে আমি কমাবো, ঠিক আছে। আমার কিন্তু সেলের ভিতরে কমানোর উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্লাড থেকে কমাবো, কারণ এটা প্যাথোফিজিওলজি যায় ব্লাডেই করে, মানে ব্লাড ভেসেলে করে, দ্যাটস আমি ব্লাড থেকে কমাবো। তো এই কোলেস্ট্রল সিনথেসিসটা কমলো, আমি দেখলাম যে এটা মেকানিজম কি হলো, যে সেলের মধ্যে আমার কোলেস্ট্রল সিনথেসিস কমলো। এই কোলেস্ট্রল সিনথেসিস কমার জন্য আমি কি বলতে পারি, যে আমার ইন্টারসেলুলার কোলেস্ট্রলটা কমলো। তাহলে ইন্টারসেলুলার কোলেস্ট্রল যদি কমে, এইটার সাবসিকুয়েন্টলি কিছু ইফেক্ট হয়, কি সে ইন্টারসেলুলার কোলেস্ট্রল কমার জন্য সে ডিএনএকে স্টিমুলেট করে মেসেঞ্জার আরএনএ সিনথেসিস করে, অর্থাৎ সে কী করে, সে হচ্ছে স্টিমুলেট করবে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনকে, ঠিক আছে। ফলে বেশি বেশি আমার প্রোটিন সিনথেসিস হচ্ছে, ট্রান্সলেশনের মাধ্যমে কী সিনথেসিস হয়, প্রোটিন সিনথেসিস হয়। তাহলে কী হচ্ছে, প্রোটিন সিনথেসিস। কোন প্রোটিন, এটা একটা রিসেপ্টর, সেই রিসেপ্টরকে সিনথেসিস করলো। কোন রিসেপ্টর, এটা হচ্ছে একটা এলডিএল রিসেপ্টর, অর্থাৎ কোলেস্ট্রল সিনথেসিস কমার জন্য সে ডিএনএকে স্টিমুলেট করে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে রিসেপ্টরকে সিনথেসাইজ করলো। কোন রিসেপ্টর, এলডিএল রিসেপ্টর। এই এলডিএল রিসেপ্টরটা যখন প্লাজমা মেমব্রেনে চলে আসে, তখন ব্লাড থেকে এলডিএল এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা বাইন্ড করলো। বাইন্ড করার জন্যই হচ্ছে এটা ক্যাটাবলিজম হবে, কারণ এই ঘটনা ঘটতেছে কোন সেলে, এই যে সেলটা, এটা কিন্তু লিভারের সেল। এবং লিভারের কাজ কি তোমরা পড়ছিলা, যখন তোমরা বায়োকেমিস্ট্রিতে এলডিএল এর মেটাবলিজম পড়ছো, তোমাদের মনে আছে কিনা, যে এটা যখন এসে লিভারের কোনো রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, তখনই এটা ক্যাটাবলিজম হচ্ছে বা মেটাবলিজম হচ্ছে। তাহলে এখানে রিসেপ্টর সিনথেসিস হলো, ফলে এলডিএলটা বাইন্ড করলো এবং এলডিএলটা ক্যাটাবলিজম হলো, ভেঙে গেল। আলটিমেটলি কি হচ্ছে, আমার ব্লাড থেকে এলডিএল এর পরিমাণটা কমলো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবং এটার আরেকটা ছোটোখাটো ইফেক্ট রয়েছে, যে সে ভিএলডিএলকে সিনথেসিস করাকেও ইনহিবিট করে, স্লাইটলি, নট হাই, ঠিক আছে, করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন নেট ইফেক্টটা জানতে চাই, যে এই যে মেটাবলিজমটা তুমি দেখলা, এটা আমার নেট ইফেক্টটা কি কমলো, আমি কি বলতে পারি যে এলডিএলটা আমার কমলো, আমার এলডিএলটা কমলো। এখানে তুমি কিন্তু দেখছো অলরেডি যে এলডিএলটা কিন্তু ক্যাটাবলিজম হচ্ছে, তাহলে আমি বলতেই পারি এলডিএলটা কমলো। এবং টোটাল কোলেস্ট্রলটাও আমার কমলো, কারণ এলডিএল এর কন্টেন্টই তো তোমার কোলেস্ট্রল, তাহলে আমার কোলেস্ট্রল কমলো, ঠিক আছে। এখানে কোলেস্ট্রল, এবং এই যে বলা আছে যে স্লাইটলি, মানে অল্প পরিমাণে সে ভিএলডিএলকেও কমাতে পারে, এই যে আমি বলছিলাম এখানে মেকানিজম আছে, ভিএলডিএল সিনথেসিসকেও কমাতে পারে। এবং এখানে দেখা যায় যে কিছু খুব অল্প পরিমাণে এইচডিএলটা ইনক্রিজ করে। এগুলো ছোটোখাটো কিছু মেকানিজম রয়েছে, এগুলো আসলে মেকানিজম জানার দরকার নেই, জাস্ট জানো যে স্লাইটলি সে এইচডিএলকে হালকা পাতলা ইনক্রিজ করতে পারে। কতটুকু করতে পারে আমরা সেটা বলবো, আমরা কিছুক্ষণ পরে সেটা বলবো। আচ্ছা, তাহলে এখন কি আমরা এটার মেকানিজমটা বলতে পারবো কিনা, আমি এখানে একটা শকের মাধ্যমে মেকানিজমটা বলে দিচ্ছি। এটা মেনলি দুইটা স্টেপে বলবা। প্রথম কথা, সে কী করলো, এইচএমজি কোয়ে রিডাক্টেজকে ইনহিবিশন করে দিল, ফলে কি হচ্ছে, ফলে কোলেস্ট্রল সিনথেসিসের যে রেট লিমিটিং স্টেপটা আছে ওইটা বন্ধ হয়ে গেল, ফলে কোলেস্ট্রল সিনথেসিসটা কমলো। এবং এই কোলেস্ট্রল, ইন্টারসেলুলার কোলেস্ট্রল কমার জন্য এলডিএল রিসেপ্টরটা বেশি বেশি সিনথেসাইজ হলো, এলডিএল এসে বাইন্ড করলো এবং এটা ক্যাটাবলিজম হলো, প্লাজমা এলডিএল লেভেল কমে গেল, শেষ। এইটাই মেন মেকানিজম, এইটা বললেও হবে, ঠিক আছে, ওকে ফাইন। আশা করি তোমরা এখন এটার মেকানিজমটা বলতে পারবা। এখন এই স্ট্যাটিন সম্পর্কে কিছু কথা না বললেই নয়। স্ট্যাটিন কিন্তু শুধুমাত্র ওরালি পাওয়া যায়, এটা ইন্টারমাস্কুলার, ইন্টারভেনাস অথবা কোনো রুটেই পাওয়া যায় না, অনলি ওরাল রুট। এবং এটা দেখা যায় যে বায়ো অ্যাভেলেবিলিটি দেখা যায় হচ্ছে 40 থেকে 70%। কী জন্য 40% তো কম? এটার কারণ হচ্ছে এটা ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম করতে পারে। আশা করি ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম কি এটা তোমরা অলরেডি জানো। তো এই ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম করার জন্য দেখা যায় এটার বায়োঅ্যাবিলিটি অনেক কমে গেছে। এবং যেহেতু এটা ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম করা, অর্থাৎ দ্রুত মেটাবলিজম হয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি যে এটার প্লাজমা হাফ লাইফটাও কম। কিন্তু কিছু ড্রাগসের ক্ষেত্রে হাফ লাইফটা বেশি, একটা অ্যাটোরভাস্টাটিন আর একটা রসুভাস্টাটিন। দ্যাটস ওয়াই এই দুইটা ড্রাগ ওয়াইডলি ইউজ হয়। আমি কিন্তু ক্লাসিফিকেশনের বলছিলাম যে আমরা অ্যাটোরভাস্টাটিন, রসুভাস্টাটিন বেশি ইউজ করি, কারণ এটার হাফ লাইফটা স্ট্যাবল, মানে মোটামুটি ভালো, মোটামুটি না খুবই ভালো। দ্যাটস ওয়াই আমরা এই দুইটাকে ইউজ করি। এবং সিমভাস্টাটিন এবং রসুভাস্টাটিন এগুলো হচ্ছে প্রো ড্রাগ। তো প্রো ড্রাগের কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে, ঠিক আছে। এগুলো আসলে খুব একটা বেশি ইউজ হয় না। এবং আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা সাইটোক্রোম P450 এনজাইমকে ইন্ডিউস করতে পারে, এক্সেপ্ট ফ্লুভাস্টাটিন, ঠিক আছে। তাহলে এইটাকে যদি ইন্ডিউস করে, তাহলে তুমি আমারে বলো যে এই অ্যাটোরভাস্টাটিন, রসুভাস্টাটিন বা স্ট্যাটিন গ্রুপ, এটার সাথে কি তুমি একটা ওম্যান, ঠিক আছে, তাকে কি ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারবা কিনা?
অ্যান্সার হচ্ছে না, কখনোই পারবে না। কারণ সেইটা যেহেতু সাইটোক্রোম P450 এনজাইম ইন্ডিউস করতেছে, দ্যাটস ওয়াই মেটাবলিজম র্যাপিডলি হচ্ছে। তাহলে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মেটাবলিজমও কিন্তু র্যাপিডলি হবে। তাহলে র্যাপিডলি হলে কি এটা কি আর কাজ করতে পারবে? কাজ করতে পারবে না, কাজ করার আগেই মেটাবলিজম হয়ে শেষ। এই জন্য দেখা যায় কন্ট্রাসেপশন ফেইলর করবে। ঠিক আছে, এই জন্য আমরা কখনোই ওরাল কন্ট্রাসেপটিভ পিলকে এই ড্রাগসগুলোর সাথে দিতে পারবো না। যদি কারো ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেতে হয় তাহলে তাকে আমরা কোনটা দেবো? আমরা ফ্লুভাস্টাটিন অথবা প্রাভাস্টাটিন দেবো, কারণ ওইটার ক্ষেত্রে আবার এরকম ঝামেলা নেই। আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপরে দেখো এখানে একটা শখ আছে, এই শখটা আমি এমনিতেই তোমাদেরকে শো করতে, যে হালকা পাতলা কিছু জিনিস এখান থেকে তোমরা জাস্ট দেখলা, এখান থেকে কোনো দিন পরীক্ষাতে তোমাকে কোয়েশ্চন করবে না। তো যেই জিনিসটা তুমি এখানে নোটিস করতে পারো সেটা হচ্ছে রোসুভাস্টাটিন আর একটা আছে হ্যাটোরভাস্টাটিন। এদের দেখো এরা এলডিএল কোলেস্টেরল কমানোর জন্য এইটার এফিকেসি 50%, এইটার এফিকেসিও 50%, বাকিগুলোর কিন্তু এত এফিকেসি নেই। তাহলে আমি কি বলতে পারি সবচাইতে এফিকেসি ভালো কার? অবশ্যই অ্যাটোরভাস্টাটিন আর হচ্ছে রোসুভাস্টাটিন। দ্যাটস ওয়াই তুমি যদি কাউকে প্রেসক্রাইব করতে চাও তাহলে তোমার মাথায় প্রথমেই এই দুইটা ড্রাগসের নাম আসার কথা। আচ্ছা, এরপরে দেখো এখানে হাফ লাইফের কথা বলা আছে, সবগুলোতেই কম, কিন্তু রোসুভাস্টাটিন অ্যাটোরভাস্টাটিনে বেশি। আচ্ছা, এবং আরও কিছু ইনফরমেশন আছে, যেমন হচ্ছে লোভাস্টাটিনের ক্ষেত্রে এবং সিমভাস্টাটিনের ক্ষেত্রে বলা আছে এগুলা সিএনএসকে পেনেট্রেশন করতে পারে। তাহলে সিএনএস পেনেট্রেশন করলে কি আমি বলতে পারি যে সিএনএস রিলেটেড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রিলেটেড যে অ্যাডভার্স ইফেক্ট রয়েছে, অ্যাডভার্স ইফেক্ট এইগুলা এই দুইটা ড্রাগসের ক্ষেত্রে পাওয়া যাবে। সুতরাং তোমাকে অবশ্যই এই দুইটা ড্রাগস প্রেসক্রাইব করার আগে চিন্তা করতে হবে যে এগুলা কিন্তু সিএনএস পেনেট্রেশন করতে পারে, পেশেন্টের সিএনএস রিলেটেড অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। আচ্ছা, এখন কোয়েশ্চন হচ্ছে কী জন্য, হোয়াই, কেন এই দুইজনই হলো বাকি দুইজন হইল না? কারণ এই দুইজন হচ্ছে প্রোড্রাগ। আশা করি প্রোড্রাগ কি তোমরা জানো? প্রোড্রাগ মানে যেটা ইনঅ্যাক্টিভ। তো অনেক সময় হয় কি যে ইনঅ্যাক্টিভ হওয়ার জন্য প্রোড্রাগে, আমার ম্যাম আমাকে একটা কথা বলতো যে প্রোড্রাগ আসলে কাকে বলে, এটার সুবিধা কি? প্রোড্রাগের সুবিধা হচ্ছে যে এই ড্রাগটা সাইট অফ অ্যাকশনে গিয়া অ্যাক্টিভ হয়, এর আগে আসলে অ্যাক্টিভ খুব একটা বেশি হয় না। অর্থাৎ এটা কিছু এরকম স্পেশাল ফিচার রয়েছে। ঠিক এইভাবেই সে কি হয় যে সাইট অফ অ্যাকশনের মতো সিএনএসে গিয়েও অ্যাক্টিভ হতে পারে। তো এই জন্য দেখা যায় এগুলো প্রোড্রাগ হওয়ার জন্য এগুলো ইজিলি সিএনএসে চলে যায়, বাকিগুলো আসলে ওইভাবে যাইতে পারে না। দ্যাটস ওয়াই অবশ্যই তোমাকে এই দুইটা ড্রাগ প্রেসক্রিপশন করার আগে সিএনএস রিলেটেড অ্যাডভার্স ইফেক্ট নিয়ে কথা বলতে হবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এগুলোর এক্সক্রিয়েশন, দেখো এইগুলোর রেনাল রুটে কিন্তু খুবই কম। সুতরাং আমি কি এখানে বলতে পারি যে এক্সক্রিয়েশনটা হয় কার মাধ্যমে? বাইলের মাধ্যমে এক্সক্রিয়েশন মানে কি? অর্থাৎ সে লিভার থ্রোতে হচ্ছে। তাহলে তুমি আমাকে বলো, তোমার কাছে যদি একটা পেশেন্ট আসে যার কোনিক লিভার ডিজিজ রয়েছে, এই পেশেন্টকে কি তুমি অ্যাটোরভাস্টাটিন বা রোসুভাস্টাটিন দিতে পারবা কিনা? এখন তোমার মাথায় কোয়েশ্চন হতে পারে যে এইটা তো লিভারের মাধ্যমে এক্সক্রিয়েশন হয়, দ্যাটস ওয়াই আমরা দিতে পারবো না। হ্যাঁ, এটাও সত্য, তবে এটা আরেকটা লজিক আছে, সেটা হচ্ছে আমি এখানে মেকানিজমে তোমাকে কি বলছিলাম, এই যে এই মেকানিজমটা কোথায় ঘটতেছে? লিভারে সেলে। তাহলে লিভারেই যদি সমস্যা থাকে তাইলে কিন্তু এইটা কাজ করতে পারবে না। এই জন্য অবশ্যই লিভার ফেইলরের পেশেন্ট বা কোনিক লিভার ডিজিজের পেশেন্টকে আমরা কখনোই স্ট্যাটিন দিব না। এই জন্য তুমি যখন কন্ট্রাইন্ডিকেশন পড়বা, আমি একটু দেখাই, এই যে তুমি যখন কন্ট্রাইন্ডিকেশন পড়বা এখানে পাবা অ্যাক্টিভ লিভার ডিজিজ। ঠিক আছে, আরও কিছু আছে, যখন আমরা কন্ট্রাইন্ডিকেশন পড়বো আমরা এটা বলে দেবো। আচ্ছা, এখন আসো এইটা ইন্ডিকেশন এই যে আমরা কি দেখলাম যে এলডিএলকে কমাচ্ছে, আরেকটা হচ্ছে কি কোলেস্ট্রলকে কমাচ্ছে। তাহলে যত ডিজিজের ক্ষেত্রে কোলেস্ট্রল রয়েছে সবগুলোকে এটা কমাবে, এবং এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন করবে এমআই এবং স্ট্রোককে। এমআই স্ট্রোক হয় কেন? এটা যদি একটা ব্লাড ভেসেল হয়, তাহলে যদি আমার ব্লাডের মধ্যে কোলেস্ট্রল লেভেলটা বেশি থাকে তখন এই কোলেস্ট্রলটা জমে কী করতে পারে? একটা থ্রোম্বাস ফর্মেশন করতে পারে। ঠিক আছে, এবং এই থ্রোম্বাসটা যদি এখান থেকে ছুটে যায়, দিস ইজ কল এম্বোলাস। ঠিক আছে, এবং এই এম্বোলাসটা যদি কখনো ছোট একটা নালির ভেতরে যে ওইটাকে ব্লক করে দেয় তখনই কিন্তু এমআই বা স্ট্রোক হয়। ঠিক আছে, তাহলে যেহেতু এটা থ্রোম্বাস থেকেই শুরু এবং থ্রোম্বাসের কালপিটটাকে কোলেস্ট্রল, তাহলে আমরা এটা প্রিভেনশন করার জন্য এই ড্রাগস দিতে পারি যাতে তার কোলেস্ট্রল লেভেলটা কম থাকে, থ্রোম্বাস ফর্মেশন না হয়, এম্বুলাস ফর্মেশন না হয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো, দেখো অ্যাডভার্স ইফেক্ট বলা আছে। অ্যাডভার্স ইফেক্ট প্রথমে আছে কি নৌশিয়া, এটা যে কোনো ড্রাগ আসলে করতে পারে, এটা নিয়ে কিছু বলবো না। এরপরে দেখো আছে মায়োপ্যাথি ইজ এ কালেক্টিং টার্ম। মায়োপ্যাথি কিন্তু তিনটা শব্দের কম্বিনেশন, এইগুলো হচ্ছে মায়োলজিয়া, মায়োসাইটিস এবং র্যাপডো মায়োলাইসিস। অর্থাৎ মায়োলজিয়া কি? মায়োলজিয়া মানে হচ্ছে মাসেল পেইন। ঠিক আছে, আর হচ্ছে মায়োসাইটিস মানে কি? মাসেল ইনফ্লামেশন। আর র্যাপডো লাইসিস মানে কি? ব্রেকডাউন, অর্থাৎ এখানে মাসেলের ব্রেকডাউন। ঠিক আছে, মানে এইভাবেই শুরু হয়, প্রথমে মায়োলজিয়া হবে, তারপরে মায়োসাইটিস হবে, এরপরে মায়োলাইসিস হবে, এবং এগুলো কালেক্টিং টার্ম হচ্ছে মায়োপ্যাথি। এখন কথা হচ্ছে মায়োপ্যাথি কেন করে? খুব গুরুত্বপূর্ণ কথাগুলো, খুব ক্লিয়ারভাবে শুনবা। ঠিক আছে, তো এইটা যদি আমরা একটু দেখি,
যে আমরা কি দিছিলাম স্ট্যাটিন। স্ট্যাটিন কি HMG কোয়ে রিডাক্টেস। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে HMG কোয়েটা আর রিডাকশন হইতে পারতেছে না। না পারার জন্য কোলেস্ট্রল সিনথেসিস হইতে পারতেছে না। শুধু কি কোলেস্ট্রল, আরও তো অনেক কাহিনী আছে। কোলেস্ট্রলের পাশাপাশি কোএনজাইম Q10 এইটাও আমার সিনথেসিস হইতে পারতেছে না, এবং কিছু প্রোটিন সিনথেসিসকেও সে ইনহিবিট করতেছে। এখন এই জিনিসটা, এই যে তোমার কোএনজাইম Q10, এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাডভার্স ইফেক্টগুলো মূলত এইটার ডেফিসিয়েন্সির জন্যই হয়। তো এইখানে দেখো কি লেখা আছে, এখানে কিন্তু তোমার বলা ছিল যে এই কোএনজাইম Q10 এটা এনার্জি এবং অ্যান্টি অক্সিডেন্ট, অর্থাৎ এটা এনার্জি প্রডিউস করতে হেল্প করে এবং এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এখন কথা হচ্ছে যে এই বিষয়টা আসলে কিভাবে করে। এই যে আমার কোএনজাইম Q10টা রয়েছে, এই কোএনজাইম Q10টা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার ভেতরে, আমার যে মাইটোকন্ড্রিয়া আছে এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে ATP প্রডিউস করতে হেল্প করে। তাহলে এখন যেহেতু আমরা কোএনজাইম Q10কে ইনহিবিট করে দিতেছি, দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে আমার মাইটোকন্ড্রিয়াতে ATPর প্রোডাকশনটা কমতেছে। তো মাইটোকন্ড্রিয়ার ATP প্রডিউস, এই মাইটোকন্ড্রিয়াটা কই আছে? মাইটোকন্ড্রিয়া আছে কিন্তু মাসেলের ভেতরে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে আমার মাসেলের মধ্যে ATPর প্রডিউসটা কম হচ্ছে। তাহলে মাসেলের মধ্যে যদি ATP প্রডিউস কম হয়, মাসেলটা কি তার নর্মাল যে ফাংশন আছে এটা কি করতে পারবে কিনা? অবশ্যই না। তখনকার কী হয়? অ্যাপোপ্টোসিস হয়, অর্থাৎ মাসেলটা মারা যাচ্ছে যেহেতু তার এনার্জি কম। এবং এটার আরেকটা লজিক রয়েছে, এই যে আমার অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণটা কমতেছে। অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু আমার বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রতিনিয়ত যে খাবারটা খাই ওই খাবারটা মেটাবলিজমের মাধ্যমে আমার কি প্রডিউস হয়? অক্সিজেন। এবং এই অক্সিজেন থেকেই আমরা অক্সিজেনকে যখন ইউজ করি তখন এখান থেকে কিছু ফ্রি রেডিক্যাল প্রডিউস হয়। ফর এক্সাম্পল হাইড্রোজেন পারঅক্সাইড আর হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেস, ঠিক আছে। এবং এই ফ্রি রেডিক্যাল আমাদের জন্য কিন্তু খুবই খারাপ। তখন এই ফ্রি রেডিক্যালকে ডিস্ট্রয় করার জন্য আমার কাজ করে হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। এখন আমি যখন স্ট্যাটিন দিলাম, দ্যাটস ওয়াই আমার বডিতে এখন অ্যান্টি অক্সিডেন্ট কম। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে এই যে ফ্রি রেডিক্যালগুলো আছে, এই ফ্রি রেডিক্যালগুলো কিন্তু আমার এখন আর ডিস্ট্রয় হইতে পারতেছে না। এই ফ্রি রেডিক্যালগুলো আমার বডিতে কিন্তু জমতেছে। তাহলে জমার জন্য এটাকে কী বলে? এটাকে বলে হাই অক্সিডেটিভ স্ট্রেস, অর্থাৎ অক্সিডেটিভ স্ট্রেসটা ইনক্রিজ করতে। কারণ কি? কারণ ফ্রি রেডিক্যালটা ডিস্ট্রয় হইতেছে না, এবং এইটার জন্য আমার অ্যাপোপ্টোসিস হচ্ছে। কোনটা? মাসেল, ঠিক আছে। এই কম্বাইন্ড মেকানিজমের মাধ্যমে দেখা যায় যে তার মায়োপ্যাথি ডেভেলপ করে, অর্থাৎ দিস ইজ দ্য কম্বাইন্ড টার্ম হুইচ কন্টেইন মায়ালজিয়া, মায়োসাইটিস এবং র্যাপডোমায়োলাইসিস। আশা করি এইটা বুঝতে পারছো। তো আমি যদি এক কথায় বলে দিই, কি হচ্ছে যে আমার কোএনজাইম Q10 এর পরিমাণটা কমতেছে। এইটা কমলে কি হচ্ছে? আমার মাইটোকন্ড্রিয়া, মাসেলের মাইটোকন্ড্রিয়া ATP প্রডিউস করতে পারতেছে না। আবার আমার যে ফ্রি রেডিক্যাল এইটাও ডিস্ট্রয় হইতে পারতেছি না। না হওয়ার জন্য আমার কী হয়? যে আমার অ্যাপোপ্টোসিসটা হচ্ছে, কারণ আমার ফ্রি রেডিক্যাল আমার বডির জন্য খারাপ, আমার ওই খারাপটাই বডিতে জমতেছে, আবার আমার ATPও প্রডিউস হচ্ছে না। আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপরে দেখো কি আছে যে কন্ট্রা ইন্ডিকেশন। তো কন্ট্রা ইন্ডিকেশন এখানে দেখো কি আছে যে প্রেগনেন্সি এবং চাইল্ড বিলো 8 ইয়ার এবং অ্যাক্টিভ লিভার ডিজিজ, ঠিক আছে। এই অ্যাক্টিভ লিভার ডিজিজের কথাটা কিন্তু আমি অলরেডি বলছি। কারণ কি? কারণ এই মেকানিজমটা পুরাটা কিন্তু আমার লিভারের ভিতরেই হয়। সুতরাং কারো যদি লিভার ডিজিজ থাকে তাহলে কিন্তু এইটার কাজ করতে পারতেছে না। উল্টা যেহেতু এইটা আমার বের হওয়ার জন্য, অর্থাৎ ইনঅ্যাক্টিভেশন হয় লিভারে, সুতরাং লিভার ডিজিজের ক্ষেত্রে এটা কিন্তু সমস্যা করবে। এখন কথা হচ্ছে প্রেগনেন্সিতে কী জন্য কন্ট্রাইন্ডিকেটেড, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে। তো এইখানে তোমরা যদি খেয়াল করো যে আমার কি হচ্ছে, কোলেস্ট্রল সিনথেসিসকে ইনহিবিট করতেছে। আচ্ছা, আমি যদি তোমাকে কোয়েশ্চন করি যে প্রেগনেন্সির জন্য কি হরমোনের ইম্পর্টেন্স রয়েছে কিনা, অবশ্যই প্রেগনেন্সিতে হরমোন খুবই গুরুত্বপূর্ণ। কোন হরমোন? সেটা প্রোজেস্টেরন এবং হিস্ট্রোজেন, এই দুইটা হরমোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু হরমোন রয়েছে, এবং এই হরমোনগুলো ম্যাক্সিমামই হচ্ছে স্টেরয়েড হরমোন। এবং স্টেরয়েড সিনথেসিসটা কোথা থেকে? কোলেস্ট্রল থেকে। তাহলে আমার যদি কোলেস্ট্রল না থাকে তাহলে কি আমি বলতে পারি যে আমার ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মধ্যে একটা ইমব্যালেন্স সৃষ্টি হবে, ঠিক আছে। আমি কোনো একজন প্রেগনেন্ট মাদারকে, তাকে যদি আমি স্ট্যাটিন দেই, ঠিক আছে, ফলে কী হবে? ফলে দেখা যাবে তার কোলেস্ট্রলের পরিমাণটা কমতেছে। কোলেস্ট্রল পরিমাণ কমার জন্য তার ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মধ্যে একটা ইমব্যালেন্স সৃষ্টি হচ্ছে, কারণ কোলেস্ট্রল থেকে স্টেরয়েড, স্টেরয়েড থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, এভরি অনার ইন্টারলিঙ্কেড, অর্থাৎ প্রত্যেকের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। এবং আমার যদি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ভেতর ইমব্যালেন্স হয় তাহলে তুমিই বলো যে প্রেগনেন্সিটা কি ভালোভাবে কন্টিনিউ করা সম্ভব কিনা? অবশ্যই না, কারণ হরমোন প্রেগনেন্সিতে খুবই গুরুত্বপূর্ণ। এইটা হলো প্রথম কারণ যে কি, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনে একটা ইমব্যালেন্স করতে পারে। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আসলে প্রেগনেন্সি মানে কি? প্রেগনেন্সি মানে একজন মাদার, তার ভেতরে কি হচ্ছে, একটা বেবির গ্রোথ হচ্ছে, ঠিক আছে। এই গ্রোথের জন্য কিন্তু একটা সেলের স্ট্রাকচার গঠন করাটা খুবই গুরুত্বপূর্ণ। বায়োকেমিস্ট্রিতে তোমরা কোলেস্ট্রলের ফাংশন পড়ছিলাম, তোমাদের কি কোলেস্ট্রলের ফাংশনটা মনে আছে কিনা? যে কী করে? সে সব সেল মেমব্রেনকে
ফরমেশন করতে হেল্প করে। তাহলে যদি কোলেস্ট্রলের পরিমাণটাই কমে যায় তাহলে তুমিই বলো যে যেই বেবিটা গ্রো করতেছে তার যে সেল মেমব্রেনগুলো আছে এই মেমব্রেনগুলো কি ভালোভাবে ফরমেশন হবে কি না? অ্যান্সার হচ্ছে অবশ্যই না। ঠিক আছে, এই জন্য কিন্তু বেবির অবশ্যই অনেক ক্ষতি হবে। দ্যাটস ওয়াই আমরা কখনোই প্রেগনেন্সিতে এটা দিব না। আশা করি তোমরা বুঝতে পারছো কেন প্রেগনেন্সিতে আমরা এটা দিব না। এরপরে দেখো আরেকটা কন্ট্রাইন্ডিকেশন ছিল যে চাইল্ড বিলো 8 ইয়ার। কারণ কি? কারণ এই সময়ও বেবির গ্রোথ হয়। ঠিক আছে, তো যদি আমরা 8 বছরের ছোট কোনো একটা বাচ্চাকে দিয়ে দিই তাহলে দেখা যায় যে তার যে গ্রোয়িং এইখানেও সমস্যা হবে, কারণ এইটার সাথে আমার সেল মেমব্রেনের স্ট্রাকচার ফরমেশন একটা সম্পর্ক আছে। আচ্ছা, এরপরে দেখো আছে কি ডিউরিং দ্য ব্রেস্ট ফিডিং। কারণ কি? কারণ আমি এখানে বলছিলাম যে স্ট্যাটিনটা কার মাধ্যমে এক্সক্রিয়েশন হয়? মেইনলি হচ্ছে কি বাইলের মাধ্যমে অথবা লিভারের মাধ্যমে। ঠিক আছে, স্ট্যাটিনের আরেকটা এক্সক্রিয়েশনের রুট হচ্ছে ব্রেস্ট মিল্ক। তাহলে একজন ল্যাকটিং মাদারকে তুমি যদি এটা দাও ফলে কী হবে? তার ব্রেস্ট মিল্কের মাধ্যমে যে বাচ্চাটা মিল্ক নিতেছে ওই বাচ্চার বডিতে চলে যাবে এবং বাচ্চার বডিতে গিয়া সেমভাবে এই যে তার গ্রোথে সমস্যা করবে। এই জন্য আমরা কখনোই একটা ল্যাকটিং মাদারকে স্ট্যাটিন গ্রুপের কোনো ড্রাগস দিব না। আচ্ছা, এরপরে আসো স্ট্যাটিনের সর্বশেষ কথা যে আমরা স্ট্যাটিনটা কখন দিব। এটা যদি আমরা কোনো পেশেন্টকে প্রেসক্রাইব করতে চাই কখন করব? এটা আমরা করবো হচ্ছে অ্যাট ইভিনিং। এখন কথা হচ্ছে কী জন্য? কারণ ম্যাক্সিমাম কোলেস্ট্রল সিনথেসিস হয় আমার নাইটে, তো রাতের বেলা যদি কোলেস্ট্রল সিনথেসিস হয় আমরা যদি ইভিনিং ডোজ করি তাহলে কিন্তু তার এটা পারফেক্টলি কাজ করবে। দ্যাটস ওয়াই আমাদের টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন কি? অবশ্যই ইভিনিং। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাইব্রেট নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিছু অসাধারণ ইনফরমেশন হয়েছে এবং এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সুতরাং থ্যাংক ইউ সবাইকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই।